হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইম্পর্টেন্ট ভিডিও অফ কমার্স বাংলা। আজ আমরা ক্লাস 12-এর খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটার বসু দত্তর যে বইটা আছে তার 62 নম্বর অঙ্কটা করব, 62। ঠিক আছে, তোমাদের যাদের কাছে বইটা আছে তারা তো বই মানে কোশ্চেন নাম্বারে গিয়েই দেখতে পারবে কোশ্চেনটা। তারা আর এখানে বারবার অঙ্কটা দেখতে হবে না, তোমরা সবাই বইটা খুলে অঙ্কটা দেখবে। আর যাদের কাছে বইটা নেই তারা আমার এই স্ক্রিনে দেখো, কোশ্চেনটা ইজিলি ভিজিবল। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এটা সিবিএসই বোর্ডে একবার এসেছিল পরীক্ষায় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে যারা সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীরা আছো তারাও এই ভিডিওটা দেখতে পারো, এবং যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেই। ঠিক আছে, অঙ্কটা খুব ইজি এবং অঙ্কটা আমাদের বোর্ডে আসার সম্ভাবনা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে, অঙ্কগুলো এই যা অঙ্ক আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এই যা সিরিজের আমার অলরেডি দুটো ভিডিও আপলোড করা আছে, এটা তৃতীয় ভিডিও। যারা এই ভিডিওগুলো দেখেছো এর আগের ভিডিওগুলো আর যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওগুলো প্রপারলি দেখবে। ঠিক আছে, তাহলেই কমন পাওয়ার চান্সেস অনেক বেশি এবং এর বাইরে খুব একটা কোশ্চেন আসবে না। জিনিসপত্র সেমই থাকবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। ঠিক আছে, হয়তো 3টে অঙ্কে যা করিয়েছি বা যা অঙ্কগুলো করাবো তার মধ্যে থেকেই সব আইটেম থাকবে। ঠিক আছে, পুরো 100% একই অঙ্ক যা করিয়েছি সেটাই আসবে এরকম তো কখনোই সম্ভব নয়, এই আইটেমগুলো আসবে। ঠিক আছে, তাই অঙ্কটা দেখো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। অঙ্কটাতে প্রথমেই বলেছে ফলোয়িং আর দ্য ব্যালেন্স শিট অফ সেওয়াক লিমিটেড অ্যাজ অন 31st March 2016 অ্যান্ড 31st March 2017। এখানে লাইবিলিটিস আছে কিছু এবং অ্যাসেটস আছে কিছু। লাইবিলিটিস কী আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 4 লক্ষ টাকার, আর ছিল ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 2016-তে 4 লক্ষ টাকার, সেটা 2017-তে এসে দাঁড়িয়েছে 7 লক্ষ টাকার। আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা জানি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে একটু বেসিকটা নিয়ে আলোচনা করে নিই আবার। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 3টে অ্যাক্টিভিটি হয়: অপারেটিং, ফিন্যান্স, ইনভেস্টিং অ্যান্ড ফিন্যান্সিং, OIF। অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফিন্যান্সিং। অপারেটিংয়ে আমাদের দৈনন্দিন যে ব্যবসার কাজকর্ম যেগুলো আছে সেগুলো রিলেটেড যা ক্যাশ আগমন এবং নির্গমন হচ্ছে, ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো হচ্ছে, সেগুলোকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিতে রেকর্ড করি। বাট আমরা ডাইরেক্ট মেথডে অঙ্কটা না করে অপারেটিং অ্যাক্টিভিটিটা আমরা ইনডাইরেক্ট মেথড করি অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। ঠিক আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3-তে আমাদেরকে বলা হয়েছে, রেকমেন্ড করা হয়েছে যে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিটাকে যেন ইনডাইরেক্ট মেথডে করি। ঠিক আছে, অপারেটিং অ্যাক্টিভিটিটাকে ইনডাইরেক্ট মেথড মানে কি? ইনডাইরেক্টলি আমরা অপারেটিং অ্যাক্টিভিটির ক্যাশ কতটা ইনফ্লো অথবা আউটফ্লো হয়েছে সেটাকে আমরা মেজার করব। কিভাবে মেজার করব? উইথ দ্য হেল্প অফ নেট প্রফিট, মানে নেট প্রফিটের সাহায্য নিয়ে, মানে নেট প্রফিটের সাথে অ্যাডজাস্ট করব বা নেট লসের সাথে অ্যাডজাস্ট করব যেই সমস্ত জিনিসগুলো নন ক্যাশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এরকম কিছু আইটেম লাইক ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন। ঠিক আছে, রাইটিং অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস, এই সমস্ত জিনিস। যেরকম ডেপ্রিসিয়েশন আমরা জানি, ডেপ্রিসিয়েশন মানে অবচয়, যেখানে অ্যাসেটের ভ্যালুটাকে কমিয়ে দিই আমরা, তাই তো? আমি এবার ওইগুলোকে খরচা হিসেবে দেখাই, বাট ওখানে আমাদের কোনো রকম কোনো পয়সা যায় না, ক্যাশ যায় না, তাই জন্য সেটা আমাদের একটা নন ক্যাশ আইটেম। অ্যামোর্টাইজেশন সেম জিনিস, ডেপ্রিসিয়েশনের মতন, বাট ইন কেস অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট লাইক গুডউইল, ঠিক আছে, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এইগুলোর ক্ষেত্রে যদি আমাদের এই ভ্যালু রিডাকশন হয়, ইট ইজ লাইক ডেপ্রিসিয়েশন, যেটা ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে হয়, ট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হয়, আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন হয়, একই, দুটো মানে সেম। আচ্ছা, তাহলে চলে গেলাম তারপরে রাইটিং অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস যদি রাইট অফ করা হয়। ঠিক আছে, এখানে অনেক সময় অ্যাসেট সাইডে দেখা যায় প্রিলিমিনারি এক্সপেন্সেস, সেটা আগের বছর দেখা গেল 15,000 ছিল, এই বছর 10,000 টাকা হয়ে গেছে। তাহলে এখানে কি হয়েছে? 5,000 টাকার প্রিলিমিনারি এক্সপেন্সেস রাইট অফ করে নেওয়া হয়েছে, তাতেও কোনো রকম কোনো পয়সা যায় না, এটাও একটা নন ক্যাশ আইটেম। যাই হোক, তাহলে এই নন ক্যাশ আইটেম অথবা নন অপারেটিং আইটেম কী হতে পারে? নন অপারেটিং আইটেম লাইক তোমার প্রফিট অন সেল অফ মেশিনারি বিক্রি করে তোমার প্রফিট হয়েছে, এটা তো নিশ্চয়ই তোমার দৈনন্দিন ব্যবসার কাজ নয়, তাহলে সেইটার লাভটা তোমার এই লাভের মধ্যে ঢুকে গেছে, তোমাকে সেটাকে বার করে দিতে হবে। এরকম দিস কাইন্ড অফ নন অপারেটিং আইটেম নিডস টু বি ডিডাক্টেড বা সরিয়ে দিতে হবে, রিভার্স এফেক্ট আমাদেরকে দিতে হবে। ঠিক আছে,
বুঝাতে পারলাম? তাহলে এখন অঙ্কটার মধ্যে এত কিছু নেই, অঙ্কটার মধ্যে জাস্ট বোঝানোর জন্য কিছু এক্সাম্পল দিলাম। অঙ্কটা দেখি এবার। অঙ্কটা তাহলে এটা গেল অপারেটিং অ্যাক্টিভিটি। তারপরে আছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে কী বলা হয়েছে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে বলা হয়েছে যে ফিক্সড অ্যাসেটগুলো কেনা এবং বিক্রি, ব্যবসার যেই অ্যাসেটগুলো আছে সেগুলো ক্রয় এবং বিক্রয় করে তোমার যে ক্যাশের আগমন এবং নির্গমন হচ্ছে সেটাকে ডাইরেক্টলি লিখবো। এগুলো কিন্তু ডাইরেক্ট মেথডে হয়। ফিন্যান্সিং অ্যাক্টিভিটি মানে কি? ব্যবসার যে টাকার প্রয়োজন, সেই টাকা তুমি লোন নিয়েছো, ধার নিয়েছো, ঠিক আছে, অথবা মালিকানা বিক্রি করে দিয়ে তুমি টাকা নিয়েছো, লাইক ক্যাপিটাল নিয়েছো বাইরের থেকে, যাই হোক না কেন তোমার ব্যবসার টাকার প্রয়োজন, টাকা নিয়েছো, ফিন্যান্সিং অ্যাক্টিভিটিতে যাবে, টাকা শোধ করে দিয়েছো, ফিন্যান্সিং অ্যাক্টিভিটিতে যাবে, ঠিক আছে। তারপরে টাকার আগমন নির্গমন, টাকার আগমন নির্গমন কিসের জন্য হচ্ছে? লোন, ধার, মালিকানা বিক্রয়, এই সমস্ত মাধ্যমে, মানে ক্যাপিটালের মাধ্যমে টাকা নিয়েছি, শেয়ার ক্যাপিটালের মাধ্যমে, যেমন মানে যেরকম প্রথম আইটেমটাই দেখো, প্রথমেই কী বলেছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 4 লক্ষ টাকা ছিল, 7 লক্ষ টাকা নিয়েছি, ক্যাপিটাল মালিকানা বিক্রি করে দিয়ে লোকের থেকে আরও টাকা নিয়েছি, কত টাকা? আরও 3 লক্ষ টাকা এক্সট্রা নিয়েছি। 4 লক্ষ টাকা তো আগের বছরই ছিল আমাদের শেয়ার ক্যাপিটাল, শেয়ার মূলধন ছিল 4 লক্ষ টাকা, কোম্পানি আরও শেয়ার ইস্যু করে মালিকানা বিক্রয় করে 7 লক্ষ টাকা ক্যাপিটালে এনে দাঁড় করিয়েছে, অর্থাৎ এখানে 3 লক্ষ টাকার আরও মালিকানা মানে আরও টাকা ব্যবসা পেয়েছে। ক্লিয়ার? তাহলে 3 লক্ষ টাকা ব্যবসায় এসেছে, কোন অ্যাক্টিভিটিতে এসেছে? ফিন্যান্সিং অ্যাক্টিভিটিতে এসেছে, ঠিক আছে, বোঝাতে পেরেছি? ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে মেনলি আমাদের মনে রাখবে 4টে জিনিসই আসে মোটামুটিভাবে। প্রথম হচ্ছে কি? ক্যাপিটালের মাধ্যমে টাকা নেওয়া বা টাকা শোধ করে দেওয়া, শেয়ার ক্যাপিটাল। দ্বিতীয় হচ্ছে ডিবেঞ্চার, তৃতীয় হচ্ছে লোন, এবং চতুর্থ হচ্ছে, লিখে নিতে পারো তোমরা, আমি অত কিছু লিখছি না, সময় নষ্ট হবে, তাই জন্য বলে দিচ্ছি, ডিকটেট করছি, তোমাদের যদি মনে হয় লিখে নিতে পারো ভিডিওটা পজ করে করে। প্রথম হচ্ছে কি? শেয়ার ক্যাপিটাল, দ্বিতীয় ডিবেঞ্চার, তৃতীয় ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফটটাও একটা জিনিস, যে ব্যাংকের থেকে অধিক উত্তোলন করে নিচ্ছ টাকা, বেশি টাকা তুলে নিচ্ছ, ঠিক আছে। ব্যাংকে তোমার 15,000 টাকা আছে, তুমি দেখা গেলো 17,000 টাকা তুলে নিলে, 2,000 টাকা তোমার ওভারড্রাফট হয়ে গেলো। এটা একমাত্র কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেই হয়, যাদের এই সিসি লিমিটটা থাকে বা ওডি লিমিটটা থাকে, ওভারড্রাফট লিমিটটা যাদের থাকে, তারা এই ব্যাংকের থেকে অধিক উত্তোলন করে নিতে পারে। এই অধিক উত্তোলন, তুমি টাকার দরকার পড়েছে, টাকা নিয়ে নিয়েছো, ধারে নিয়েছো, লোন নিয়েছো, তাহলে কী হবে? ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাবে 2,000 টাকা। তাহলে ব্যাংক ওভারড্রাফট, লোন, ডিবেঞ্চার এবং ক্যাপিটাল, এই জিনিসগুলোই আমাদের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে যায়। এবং এর রিলেটেড আইটেম, লাইক ধরো এই যে লোন টোন নিচ্ছি তাদের জন্য ইন্টারেস্ট দিতে হবে, ডিবেঞ্চারের ইন্টারেস্ট দিতে হয়, ঠিক আছে, শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে হয়, এগুলোও আমাদের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের অ্যাসেট ক্রয় বিক্রয় এগুলো হয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। আর অপারেটিং অ্যাক্টিভিটিসে রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটি, মেনলি আমাদের নেট প্রফিটের থেকে অ্যাডজাস্টমেন্ট করব নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেম, অ্যাডজাস্টমেন্ট করব নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেম, তারপরেই অ্যাডজাস্ট করার পরেই আমাদের বেরিয়ে যাবে অপারেটিং প্রফিট, ঠিক আছে। তার থেকে কিছু ওয়ার্কিং ক্যাপিটালের যে সমস্ত চেঞ্জেসগুলো আছে সেগুলোকে করে আমাদের বেরিয়ে যাবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। চলো শুরু করা যাক অঙ্কটা। অঙ্কতে বলেছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 4 লক্ষ টাকার ছিল, 7 লক্ষ টাকার হয়েছে 3 লক্ষ টাকার, তার মানে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিতে ক্যাশ ইনফ্লো হয়েছে, টাকা আমরা নিয়েছি। আর একটা ইম্পর্টেন্ট ট্রিক্স মনে রাখবে, লাইবিলিটি যখনই বাড়বে আমাদের ক্যাশ বাড়বে, লাইবিলিটি যখন বাড়বে আমাদের ক্যাশ বাড়বে, লাইবিলিটি যখন বাড়বে আমাদের ক্যাশ বাড়বে, মনে রাখবে। অ্যাসেট যখন বাড়বে আমাদের ক্যাশ কমবে, অ্যাসেট যখন বাড়বে আমাদের ক্যাশ কমবে, ঠিক আছে। লাইবিলিটি বাড়লে ক্যাশ বাড়বে, লাইবিলিটি বাড়ছে মানে দেখো তুমি টাকা ধার নিয়ে আসছো, তাহলে ক্যাশ বেড়ে গেল। লাইবিলিটি বাড়লে ক্যাশ বাড়বে, লাইবিলিটি কমলে ক্যাশ কমবে। অ্যাসেট বাড়ছে, কী করে বাড়ছে? কিনেছো নিশ্চয়ই, টাকা চলে গেছে, অ্যাসেট বাড়লে ক্যাশ কমবে, অ্যাসেট কমলে ক্যাশ বাড়বে, অ্যাসেট বেচে দিয়েছো, টাকা পেয়ে গেছো। সিম্পল জিনিস মনে রাখবে, ট্রিক্স সব কটার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। যাই হোক, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 4 লক্ষ থেকে 7 লক্ষ হয়েছে, 3 লক্ষ টাকার ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমার কী হয়েছে? বেড়েছে, লাইবিলিটি বেড়েছে, ক্যাশ বেড়েছে, কোন অ্যাক্টিভিটিতে? ফিন্যান্সিং অ্যাক্টিভিটিতে। দেন চলে আসলাম ডিবেঞ্চার, 2 লক্ষ টাকার ডিবেঞ্চার ছিল, 4 লক্ষ টাকার হয়েছে, আরও ধার নিয়েছি, ডিবেঞ্চার মানে কি? ঋণপত্র। তাহলে এই যে ডিবেঞ্চার 2 লক্ষ থেকে 4 লক্ষ হয়ে গেছে, মানে আরও 2 লক্ষ টাকার আমরা ঋণপত্র বিলি করে টাকা ধার নিয়ে এসেছি, 2 লক্ষ টাকার আরও এই বছরে, ঠিক আছে। এটার মধ্যে 9% ইন্টারেস্ট দিতে হয়, ইন্টারেস্টটা আমরা ক্যালকুলেট করবো এই 2 লক্ষ টাকার ওপর, 4 লক্ষ টাকার ওপর করবো না, কারণ এখানে অ্যাডিশনাল ইনফরমেশানে কোথাও 4 লক্ষ টাকাটা মানে এই যে এক্সট্রা যে 2 লক্ষ টাকা আরও নেওয়া হয়েছে সেটা কবে নিয়েছি বলে দেয়নি, আমরা সিম্পল জিনিস ধরে নেবো শেষে নিয়েছি, নিচে একটা অ্যাজাম্পশন দিয়ে দেবো, অ্যাজাম্পশন অ্যাজিউমিং দ্যাট যে 2 lakh rupees ডিবেঞ্চার ইস্যু অফ ডিবেঞ্চার হ্যাজ বিন ডান
অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, একদম বছরের শেষে গিয়ে ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে, আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেট করার কোনো ঝামেলা থাকলো না, নতুন পুরনো মানে এই যে 2 লক্ষ টাকার ওপর ইন্টারেস্টটা ক্যালকুলেট করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, কেন ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে হবে? কারণ এই ইন্টারেস্টটা আমাদের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিতে লেস হবে আর অপারেটিং অ্যাক্টিভিটিতে অ্যাড হবে। কেন? কারণ এটা নন অপারেটিং আইটেম। ফিন্যান্সিং দেখো ইন্টারেস্টটা আমাদের নেট প্রফিটকে কমিয়ে দেয়, অলরেডি কমিয়ে দিয়েছে। তাহলে আমরা কী করবো, এটাকে অ্যাড ব্যাক করে আমরা কী করবো, এটার সাথে মানে নেট প্রফিটের সাথে অ্যাড ব্যাক করে দেবো। ক্লিয়ার? না হলে আমরা অঙ্কটা করবো যখন বুঝতে পারবে। একবার জাস্ট একটু মানে কিছু কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি, কিছুটা মাথায় নাও, তারপরে অঙ্কটা করবো যখন খুব ইজিলি বুঝতে পারবে। আপাতত মাত্র 10 মিনিট হয়েছে, অঙ্কটা প্রায় অনেক কিছু ক্যাশ ফ্লো নিয়ে ডিসকাস করে নিয়েছি। 10 মিনিটে ক্যাশ ফ্লোর এত কিছু ডিসকাশন অন্য কেউ করে দেবে কিনা সন্দেহ। আচ্ছা, ক্রেডিটার্স আমাদের একটা কারেন্ট লাইবিলিটি। ডে টু ডে বিজনেস করতে গেলে ডেটার্স এটা তো আসবেই। মানে কি, যাদের থেকে আমরা ধারে পণ্য কিনছি, পণ্য না কিনলে ব্যবসা করবো কী করে? তার মানে ব্যবসার অপারেটিং অ্যাক্টিভিটির এটা একটা পার্ট বা ওয়ার্কিং ক্যাপিটালের এটা পার্ট, এটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। লাইবিলিটিস বাড়লে ক্যাশ বাড়ে। তাহলে দেখো কারেন্ট লাইবিলিটি বা ক্রেডিটার্স বাড়ছে কত টাকা? 1,10,000 থেকে 1,50,000 হয়েছে, অর্থাৎ 40,000 টাকা ক্রেডিটার্স বেড়েছে, অর্থাৎ ক্যাশ বেড়েছে 40,000 টাকা। সিম্পল অ্যাজ দ্যাট। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এটাও একটা ডে টু ডে অ্যাক্টিভিটি। বিজনেসের কিছু খরচা আমরা বকেয়া রাখি, ঠিক আছে? কিছু খরচা আমরা বকেয়া রেখেছি, কোনো খরচা হয়েছে বাট আমরা এখনও দিইনি, সেটাকে পে করিনি, এরকম কিছু লাইবিলিটি আগের বছর ছিল 10,000 টাকার, এই বছর সেটা 20,000 হয়েছে। লাইবিলিটিস বেড়েছে, ক্যাশ বেড়েছে, হাতে রেখে দিয়েছি, টাকাটা দিয়ে নিই ওনাদেরকে। 10,000 টাকার ক্যাশ আমাদের হাতে রয়েছে, বেড়েছে। বোঝাতে পারলাম? তাহলে চলে আসলো 10,000 টাকা আমাদের ইনফ্লো, এটাও আমাদের অপারেটিং অ্যাক্টিভিটির পার্ট। চলে আসলাম ফিক্সড অ্যাসেটে, ইনভেস্টিং অ্যাক্টিভিটির পার্ট। 3 লক্ষ থেকে 5 লক্ষ হয়েছে, 2 লক্ষ টাকা বেড়েছে, ধরে নিচ্ছি কিনেছি আপাতত, কিন্তু নিচে এই ফিক্সড অ্যাসেট নিয়ে কিছু কথা বলেছে। ফিক্সড অ্যাসেট দেখো কত টাকা ছিল, 3 লক্ষ টাকা ছিল, 5 লক্ষ টাকা হয়ে গেছে। তাহলে একদম প্রাইম অফিসি আমরা যদি ভাবি, দেখতে পাচ্ছি যে 2 লক্ষ টাকার নিশ্চয়ই আমরা ফিক্সড অ্যাসেট কিনেছি, বাট এখানে কিছু কথা বলেছে, তো সেটা নিয়ে ভাববো। তাই জন্য এখানে কি বলেছে দেখো, একেবারে পড়ে নিই। ইনক্লুডেড ইন দ্য ফিক্সড অ্যাসেট ওয়াজ এ পিস অফ মেশিনারি costing 70,000 on which depreciation charged was 40,000 and it was sold for 30,000। একেবারে নন স্টপ একটা বড় একটা ছোট্ট করে লাইন দিয়ে দিয়েছে। কি বলেছে? ইনক্লুডিং ইন দ্য ফিক্সড অ্যাসেট ওয়াজ আ পিস অফ মেশিনারি। এই যে ফিক্সড অ্যাসেটের মধ্যে একটা মেশিনারির পিস আছে। ইনক্লুডেড ইন দ্য ফিক্সড অ্যাসেট ওয়াজ আ পিস অফ মেশিনারি কস্টিং 70,000, 70,000 টাকা যার দাম, ঠিক আছে, যার মূল্য। অন হুইচ ডেপ্রিসিয়েশন চার্জড ওয়াজ 40,000, যার মধ্যে 40,000 টাকার ডেপ্রিসিয়েশন অলরেডি চার্জ করে ফেলেছি। তার মানে 70,000 টাকার অ্যাসেটের মধ্যে থেকে 40,000 আমরা অলরেডি চার্জ করে ফেলেছি। তাহলে এটার মূল্য আমার কাছে মাত্র 30,000 টাকা, তাই না? 70,000-এ 40,000 টাকা অলরেডি আমি রিকভার করে ফেলেছি ডেপ্রিসিয়েশনের মাধ্যমে, তাহলে মাত্র 30,000 টাকা আমার এটার মানে আমার কাছে এটার মূল্য মাত্র 30,000 টাকা। তাহলে ওটাকে সেলও করেছি 30,000 টাকায়, তাহলে আমার নো প্রফিট নো লস। আমার কাছে যার মূল্য 30,000, আমি যদি 30,000ই পাই, তাহলে আমার সেটার কোনো লাভ কোনো লস নেই। ক্লিয়ার? তাহলে নো প্রফিট নো লসে আমি বিক্রি করে দিচ্ছি, 30,000 টাকা আমার ক্যাশ এসেছে। ডিউরিং দ্য ইয়ার 1,40,000 ডেপ্রিসিয়েশন ওয়াজ চার্জ, ডেপ্রিসিয়েশন 1,40,000 টাকা চার্জ করা হয়েছে অন দ্য ফিক্সড অ্যাসেটের ওপর 1,40,000 টাকার ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে। তাহলে এই ফিক্সড অ্যাসেট নিয়ে এত কিছু বলেছে, আমাদেরকে অবশ্যই কী করতে হবে, ফিক্সড অ্যাসেটের একটা লেজার অ্যাকাউন্ট করে ওয়ার্কিংয়ে দেখিয়ে দিতে হবে যে ফিক্সড অ্যাসেটের কী ঝামেলা হয়েছে, তাতে কিনা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিটা আমরা ঠিক করে করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফিক্সড অ্যাসেটের একটা লেজার অ্যাকাউন্ট করছি, ফিক্সড অ্যাসেট এটার একটা লেজার অ্যাকাউন্ট করছি, মানে ওয়ার্কিং নোট 1 বলে লিখতে পারি আমরা, ঠিক আছে? এখানে লিখলাম টু ব্যালেন্স বিডি, মানে ওপেনিং ব্যালেন্সটা লিখবো। দেখো ফিক্সড অ্যাসেট আমাদের অ্যাসেট অর্থাৎ ডেবিট ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে, ক্লোজিং ব্যালেন্স ক্রেডিট দিকে, বাই ব্যালেন্স সিডি। অঙ্কতে আমরা দেখেছি 2016-তে ব্যালেন্স ছিল কত টাকা, 3 লক্ষ টাকা আই গেস, সরি এই যে 3 লক্ষ টাকা, আর 2017-তে 5 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকা আর এটাতে যাবে 5 লক্ষ টাকা, ঠিক আছে? 3 লক্ষ টাকা অ্যান্ড 5 লক্ষ টাকা, এটা আমাদের ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স অলরেডি লিখে ফেলেছি। নাও এবার কি বলেছে যে 30,000 টাকার একটা মেশিন বেচে দেওয়া হয়েছে, তাহলে বাই
ক্যাশ বা ব্যাংক যাই হোক না কেন, এই অঙ্কটাতে ক্যাশ বলে রেখেছিল, তাহলে ক্যাশই লিখছি, ব্যাংক আনছি না। তাহলে বাই ক্যাশ আমার 30,000 টাকা এসেছিলো, ঠিক আছে। ডেপ্রিসিয়েশান হয়েছে, কারণ নো প্রফিট নো লস, তাহলে এখানে PL আনছি না। যদি আমাদের প্রফিট বা লস হতো, যদি লস হতো তাহলে এদিকে যেত বাই PL বলে, যেহেতু প্রফিট হয়েছে তাই জন্য আমরা এখানে লিখছি এখানে প্রফিটও হয়নি লসও হয়নি, তাই আমরা যদি লস হতো তাহলে এখানে বাই PL বলে লিখতাম, ঠিক আছে। এটা যদি কখন যদি লস হতো, আর যদি আমাদের প্রফিট হতো তাহলে 2PL বলে লিখব, ঠিক আছে। যদি PL বলে লিখতাম, ঠিক আছে, যদি প্রফিট হতো, বাট নেই, কোনো প্রফিট নেই, কোনো লস নেই, ঠিক আছে। তাহলে আমরা এখানে বাই ক্যাশ বলে 30,000 টাকা লিখলাম, এবং ডেপ্রিসিয়েশান আছে 1,40,000, বাই ডেপ্রিসিয়েশান লিখে দিলাম, অঙ্কে বলে দিয়েছি কিন্তু বাই ডেপ্রিসিয়েশান, এই যে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি যে ডেপ্রিসিয়েশান 1,40,000 টাকার আছে, ঠিক আছে, অন ফিক্সড অ্যাসেট। তাহলে বাই ডেপ্রিসিয়েশান কত, 1,40,000 টাকার। নাও এবার আমাদের কি বলেছে, আর অঙ্কটাতে কিন্তু সেরকম কিছু ফিক্সড অ্যাসেট নিয়ে বলেনি। তাহলে আমরা যদি দেখি এখানে 5 আর 6,70,000 টাকা, 6,70,000 টাকার আমার এখানে ক্রেডিট সাইড আছে, তাহলে এখানেও 6,70,000 হবে, বাট এখানে 3 লক্ষ টাকা আছে, তার মানে এখানে 3 লক্ষ টাকার আমরা ফিক্সড অ্যাসেট কিনেছি, তাহলে ক্যাশ বলেই আসবে। 3,70,000 টাকার কী করেছি আমরা, ফিক্সড অ্যাসেট কিনেছি। যদি ফিক্সড অ্যাসেট কিনি, এটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে, এটা আমাদের আউটফ্লো মানে ক্যাশ আউটফ্লো, ঠিক আছে। এটা ক্যাশ আউটফ্লো রিপ্রেজেন্ট করছে কোন অ্যাক্টিভিটিতে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে। কোন অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ঠিক আছে। ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এটা আশা করি বুঝতে পেরেছো। এবার যেটা বিক্রি করে দিয়েছিলাম 30,000 টাকার, এটা আমাদের কি, এটা হচ্ছে ইনফ্লো, ক্যাশ ইনফ্লো কোন অ্যাক্টিভিটিতে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে, ঠিক আছে। ক্যাশ ইনফ্লো কোন অ্যাক্টিভিটিতে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে। আচ্ছা, ডেপ্রিসিয়েশানটা অলরেডি আমি বলে দিয়েছি। ডেপ্রিসিয়েশানটা কি, ডেপ্রিসিয়েশান হচ্ছে একটা নন ক্যাশ আইটেম যেটা আমাদের প্রফিটকে কমিয়ে রেখেছে। আমরা কী করব, তো এটাকে অ্যাড ব্যাক করে দেবো অপারেটিং অ্যাক্টিভিটিতে, অপারেটিং প্রফিট বার করার জন্য। অপারেটিং অ্যাক্টিভিটিতে কী হয়ে যাবে, এটা অ্যাড ব্যাক, ঠিক আছে, বোঝাতে পারলাম। অপারেটিং অ্যাক্টিভিটিতে এটা অ্যাড ব্যাক হয়ে যাবে। তাহলে ফিক্সড অ্যাসেট নিয়ে যা ঝামেলা সেটা আমাদের এই জাস্ট একটা লেজার অ্যাকাউন্টে কমপ্লিট হয়ে গেল। নাও ইনভেস্টমেন্ট বলেছে 2 লক্ষ টাকা থেকে 1,40,000 হয়ে গেছে, অর্থাৎ 60,000 টাকার ইনভেস্টমেন্ট আমরা বেচে দিয়েছি। 60,000 টাকার ইনভেস্টমেন্ট আমরা বেচে দিয়েছি, টাকা এসছে, অ্যাসেট কমলে টাকা আসে বুঝতেই পারছি। 60,000 টাকার ইনভেস্টমেন্ট আমরা বেচে দিয়ে আমরা টাকা পেয়েছি। স্টক কিন্তু কারেন্ট অ্যাসেট, অপারেটিং অ্যাক্টিভিটির একটা পার্ট। মানে স্টক দেখো, ব্যবসার স্টক যদি কেনা বেচা নাই হয় তাহলে ব্যবসা বাণিজ্য চলবে কী করে, এটা একটা অপারেটিং অ্যাক্টিভিটির পার্ট। তাই আমরা স্টকটাকে কী করব, স্টকটাকে আমরা কারেন্ট অ্যাসেট বেড়ে গেছে, কারেন্ট অ্যাসেট বাড়লে টাকা, অ্যাসেট বেড়ে গেছে মানে ক্যাশ কমে গেছে, তাহলে এটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিতে লেস হবে, ঠিক আছে। এটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিতে 50,000 কী হবে, লেস হবে। ক্লিয়ার? আচ্ছা, ডেটার্স, এটাও আমাদের কারেন্ট অ্যাসেট, ওই ক্রেডিটার্সের মতনই অপারেটিং অ্যাক্টিভিটির পার্ট। ডে টু ডে বিজনেস করতে গেলে ডেটার্স ক্রেডিটার্স তো তৈরি হবেই, ঠিক আছে। তাহলে ডেটার্স 1 লাখ থেকে 1,70,000 হয়ে গেছে, 70,000 টাকা অপারেটিং অ্যাক্টিভিটিসে লেস হবে। এটাও লেস হবে কারণ অ্যাসেট বাড়লে ক্যাশ কমে। আচ্ছা, ক্যাশ চলে গেলাম, ক্যাশটা তো আমরা করবো না, ক্যাশটা একেবারে শেষে গিয়ে দেখবো। 20,000 টাকা ওপেনিং ক্যাশ ছিল, এই অপারেটিং ইনভেস্টিং ফিনান্সিং মেরে 20,000 টাকার আমাদের চেঞ্জেস হয়েছে, টোটাল 40,000 টাকা আমাদের কী হবে, ক্লোজিং ব্যালেন্স পড়ে থাকবে, মানে আমাদের অঙ্কটা মিলে গেল। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুব ইম্পর্টেন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। রাত বাজে 1:35, যারা ভিডিওটা লাইক করোনি লাইক করে দাও, একটু সাপোর্ট তো দরকার আমারও। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা আছে, এটা কি বলেছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাও আবার আছে অ্যাসেট দিকে। কমেন্ট করো এটা প্রফিট না লস, ভিডিওটা পজ করে, এটা প্রফিট না লস। এটা হচ্ছে লস। কেন লস? কারণ দেখো, লস, প্রফিট কী করে, প্রফিট ক্যাপিটালকে বাড়িয়ে দেয়, ক্যাপিটালের সাথে থাকে, মানে লাইবিলিটির দিকে থাকবে, ঠিক আছে। প্রফিট ক্যাপিটালকে, লাভ যদি হয় পুঁজি বাড়ে, ক্যাপিটাল বাড়ে, মূলধন বাড়ে, তাই তো।
তাহলে এখানে প্রফিট নয়, এটা কি, এটা লস। দেখো লস ডেবিট ব্যালেন্স, অ্যাসেট ডেবিট ব্যালেন্স, অ্যাসেট সাইডে রয়ে গেছে লসটাকে। তাহলে এই লস ছিল 50,000 টাকার ব্যবসায়, এখন এই বছরের শেষে গিয়ে দাঁড়িয়ে আছে লসটা 3,20,000 টাকা। তাহলে এই বছরে লস কত হয়েছে, তাহলে 50,000, 3,20,000 মাইনাস 50,000, তাহলেই আমার এই বছরের লসটা বেরিয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে, 2,70,000 টাকার, তাই কি না, 2,70,000 টাকার আমার লস দাঁড়াচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে 2,70,000 টাকার লস দিয়ে আমাদেরকে অঙ্কটা শুরু করতে হবে। অঙ্কটা শুরু হবে 2,70,000 টাকার লস দিয়ে। ক্লিয়ার? চলো তাহলে অঙ্কটা শুরু করা যাক। আমার সাথে সাথে লিখবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট for the year ended 31st March 2017। এটা চলে আসলো পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস। তাহলে শুরুতে লিখব আমাদের কি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিতে কী আসবে আমাদের, নেট প্রফিট অর লস, ঠিক আছে, বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম। নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম, যেটা আমাদের লস বেরিয়েছে 2,70,000 টাকার। ঠিক আছে, 2,70,000 কী করে বেরোলো, 3,20,000 টাকার লস আমরা 2017-তে দেখেছি, আর অলরেডি 50,000 টাকার লস ছিল, তাহলে 2017-তে আমাদের লস হয়েছে 2,70,000 টাকার। আশা করি বুঝতে পেরেছো। এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, এটার সাথে কি ইনডাইরেক্ট মেথডে করছি, তাহলে নেট প্রফিটের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, অ্যাডজাস্টমেন্ট ফর, কিসের অ্যাডজাস্টমেন্ট হবে, নন ক্যাশ, সেটার জন্য ক্যাশের কোনো আগমন নির্গমন হয়নি এরকম কিছু আইটেম, অ্যান্ড নন অপারেটিং আইটেম, যেটা অপারেটিং অ্যাক্টিভিটির পার্ট নয়, লাইক প্রফিট অন সেল অফ মেশিনারি, ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, তারপরে ইন্টারেস্ট, এই সমস্ত জিনিসপত্র আমাদের অপারেটিং অ্যাক্টিভিটির পার্ট নয়। ঠিক আছে, তাহলে নেট নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেমের কী হবে, অ্যাডজাস্টমেন্ট হবে। যেরকম আমরা প্রথমেই জেনে গেছি ডেপ্রিসিয়েশন কত টাকা, ডেপ্রিসিয়েশন আমাদের আছে 1,40,000, এটা কী হবে, অ্যাডব্যাক হয়ে যাবে। আচ্ছা, নন অপারেটিং আইটেমের মধ্যে আমরা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দেখলাম, ঠিক আছে, যেটা কিনা 9% অন 2,00,000-এর 9%, যেটা কিনা 18,000 টাকা, তাই তো। এই দুটো জিনিস আমাদের নন ক্যাশ অ্যান্ড নন ক্যাশ আইটেম এবং নন অপারেটিং আইটেম আছে আমাদের, এই দুটো জিনিস, এই দুটোকে অ্যাডজাস্ট করার পরে 2,70,000 ইন্টু এই 2,70,000-এর সাথে এই দুটো অ্যাডজাস্ট করলে ধর এইদিকে তো 1,58,000, ওদিকে 2,70,000, তাহলে এটা কত হচ্ছে 1,12,000, ঠিক আছে, 1,12,000। এটা আমাদের কী বেরোলো, এটা বেরোলো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং। 1,12,000 কিন্তু এটা নেগেটিভে, কেন নেগেটিভে, 2,70,000 নেগেটিভে ছিল, নেগেটিভটা বেশি আছে, তাহলে নেগেটিভের বেশি যখন, তাহলে এটা নেগেটিভে। তাহলে ক্যাশ জেনারেটেড লিখবো না, এটা আমাদের হচ্ছে অপারেটিং প্রফিট, এটা আমাদের কি অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। হ্যান্ডরাইটিংটা খারাপ হচ্ছে, রাত 1:30-2 বাজতে চললো, একটু হ্যান্ডরাইটিং খারাপ মানিয়ে নাও। তাহলে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস 1,12,000 টাকা নেগেটিভ আছে। এবার আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে কী কী হবে, অ্যাড করব আমাদের, যদি দেখো লাইবিলিটি বাড়লে কী হয়, কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি বাড়লে আমাদের ক্যাশ বাড়ে, তাহলে অ্যাড করব ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস,
অ্যান্ড লেস আর একটা অ্যাড করবো কোনটা, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট যদি কমে যায়, আমি বেঁচে টেচে দিয়েছি, টাকা পয়সা পেয়ে গেছি, তাহলে ক্যাশ এসছে। ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলেও অ্যাড করব, ঠিক আছে। যেরকম আমাদের ক্রেডিটার্স বেড়ে গেছে, আমাদের আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বেড়ে গেছে, ক্রেডিটার্স বেড়ে গেছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বেড়ে গেছে। ক্রেডিটার্স কত টাকার বেড়েছে দেখি একটুখানি। ক্রেডিটার্স 1,10,000 থেকে 1,50,000, অর্থাৎ 40,000 টাকা বেড়ে গেছে, তাহলে ক্যাশ বেড়ে গেছে 40,000 টাকা। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 10 ছিল 20 হয়ে গেছিলো, তাহলে 10,000 টাকা বেড়েছে, তাহলে টোটাল 50,000 টাকা। ক্লিয়ার? লেস হবে কি, লেস হবে হচ্ছে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, সরি, ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, বাবা তিনটেই লিখে দিয়েছি। ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট লাইবিলিটি তো আর কিছু কমেনি, কারেন্ট অ্যাসেটই ইনক্রিজ করেছে। কী কী কারেন্ট অ্যাসেট? স্টক ইনক্রিজ করেছিল আর ডেটার ইনক্রিজ করেছিল। কত টাকা ইনক্রিজ করেছিল একবার দেখে নিই। স্টক ইনক্রিজ করেছিল আমরা দেখছি 50 থেকে 1 লাখ হয়ে গেছে, মানে 50,000 টাকা। আর ডেটার্স ইনক্রিজ করেছিল 1 লাখ থেকে 1,70,000, মানে 70,000 টাকা। তাহলে 50,000 টাকা ইনক্রিজ করেছিল, এটা লেস হবে। 70,000 টাকা ইনক্রিজ করেছিল, এটাও লেস হবে। তাহলে এদিকে তোমার আলটিমেটলি 70,000 টাকা নেগেটিভ এফেক্ট পড়ছে, তাই তো? তাহলে কত টাকা হলো? আর কিছু নেই আমাদের, 1,12,000 নেগেটিভ ছিল, আরও 70,000 নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, 1,82,000 আমাদের নেগেটিভে রয়ে গেল। কি? ক্যাশ জেনারেটেড, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি থেকে ক্যাশ জেনারেট হয়েছে। আপাতত কিছু ক্যাশ জেনারেট হয়নি, নেগেটিভ এফেক্ট পড়ে আছে 1,82,000 টাকা, ঠিক আছে। 1,82,000 টাকার আমাদের ক্যাশ জেনারেট হয়েছে অপারেটিং অ্যাক্টিভিটি থেকে। আশা করি বুঝতে পেরেছো। এই লেখাগুলো কিন্তু আমাদেরকে এইভাবেই লিখতে হবে, ঠিক আছে। ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, অনেকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিও লিখে ফেলে এটাকেই, ঠিক আছে। এখানে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, তারপরে আর একটা আইটেম হয় লেস ট্যাক্স পেইড, ট্যাক্সের যা টাকা আছে সেটা পে করার পরে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি আমরা লিখি। যাই হোক, তোমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি লিখলেও নাম্বার কাটার কথা নয়। যাই হোক, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কত টাকা? 1,82,000 টাকা। এবার চলে আসি বি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, যেখানে আমাদের ফিক্সড অ্যাসেট কেনা এবং বিক্রয়ের মাধ্যমে যে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো হয়েছে সেগুলোকে আমরা লিখি। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটির জন্য ফিক্সড অ্যাসেটের একটা কেনা বেচার সমস্ত কিছু করেছি। আশা করি সবার মুখস্থই হয়ে গেছে আইটেমগুলো, আমার অঙ্কটা করতে গিয়ে মুখস্থ হয়ে গেছে। যাদের হয়নি তারা আশা করি টুকছো অঙ্কটা, নাহলে রিভাইজ করে দেখে নাও। যাই হোক, আমরা একটা সেল করেছিলাম ফিক্সড অ্যাসেট, সেল অফ ফিক্সড অ্যাসেট, সেল অফ ফিক্সড অ্যাসেট কত টাকায় বেচেছিলাম? 30,000 টাকায় বেচেছিলাম। তাহলে এটা আমার ক্যাশ ইনফ্লো হয়েছে, ঠিক আছে, এটা পজিটিভ ফিগার। আচ্ছা, পারচেজ করেছিলাম, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট ক টাকায় বেচেছিলাম? এইমাত্র আমরা করলাম 3,70,000 টাকার পারচেজ করেছিলাম, তাই তো। পারচেজ করলে আমার কী হয়? ক্যাশ আউটফ্লো হয়, ঠিক আছে। আর একটা ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্ট ছিল আমাদের কত টাকার? ইনভেস্টমেন্ট ছিল আমাদের 2,00,000 টাকার, সেটা 1,40,000 টাকার হয়ে গেছে, মানে 60,000 টাকার আমরা বেচে দিয়েছি। তাহলে ইনভেস্টমেন্ট সোল্ড কত টাকা? 60,000, ক্যাশ এসছে। ইনভেস্টমেন্ট সোল্ড 60,000, ক্যাশ এসছে। তাহলে টোটাল 90,000 ক্যাশ এসছে, বাট 3,70,000 ক্যাশ বেরিয়ে গেছে। তাহলে আমাদের 2,80,000 এর নেগেটিভ ফিগার রয়ে গেল, তাই না? 2,80,000 যে নেগেটিভ ফিগারটা রইলো, এটাকে আমরা বলবো কি? ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে আমরা যেই ক্যাশটা ইউজ করেছি, ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বা ক্যাশ ফ্লো ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিসও বলতে পারতে তোমরা। যাই হোক, নেক্সট চলে আসলাম আমরা কি? এ বি হয়ে গেল। সি চলে আসি। সিতে কি? ক্যাশ ফ্লো ফ্রম, একটু সাউন্ডটা কমিয়ে দে না, ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। লাস্ট, ক্যাশ ফ্লো ফ্রম
ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। টার্গেট নিয়েছিলাম 30 মিনিটে শেষ করবো, 30 মিনিট হয়ে গেছে। যাই হোক, আর 1 মিনিট কি 2 মিনিট লাগবে তোমাদের এই জিনিসটা করে দিতে হবে। ফিন্যান্সিং অ্যাক্টিভিটিতে কী হয়েছিল আমাদের? ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল হয়েছিল। ইস্যু অফ শেয়ার কত টাকা? আমাদের ইস্যু অফ শেয়ার হয়েছিল, দেখো 4 লাখ ছিল, 7 লাখ হয়েছে, মানে 3 লাখ টাকার শেয়ার ইস্যু হয়েছে। তাহলে 3 লাখ টাকা কী হয়েছে? টাকা এসছে। দেন ডিবেঞ্চার, ইস্যু অফ ডিবেঞ্চার, ইস্যু অফ 9% ডিবেঞ্চার্স, 2 লাখ থেকে 4 লাখ হয়েছে, তার মানে 2 লাখ টাকার ইস্যু করেছি, টাকা এসছে। ঠিক আছে, তোমার ইন্টারেস্টটা পে করতে হয়েছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 18,000 টাকা। এটা কি হলো? আমার টাকা গেল, তাই তো? তাহলে এই 3টে আইটেম ছাড়া আর কোনো আমাদের সেরকম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসেও আইটেম ছিল না। তাহলে 2 না 2 5 লাখ, 5 লাখ থেকে 18,000 মাইনাস করলে 4,82,000 টাকা। গুড, 4,82,000 টাকা আমাদের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ফ্লো হয়েছে। তাহলে ক্যাশ ফ্লো ইন ফিন্যান্সিং অ্যাক্টিভিটি, ঠিক আছে, বা ক্যাশ ইনফ্লো বলতে পারো, ক্যাশ ইনফ্লো ইন ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট। তাহলে অ্যাক্টিভিটি, যাই হোক, এবার আমাদের কি হবে? এটার সাথে করব কি? এটার সাথে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, ঠিক আছে? তাহলে এখানটাতে আমরা কি করব? এটার সাথে এই টোটালটা করলাম, এটার সাথে আমরা লিখব ক্যাশ, বা তার আগে লিখে দেবো, এটা দরকার নেই, এটা লিখে দিই নেট ক্যাশ ফ্লো। এবার করব কি? নেট ক্যাশ ফ্লো, ঠিক আছে? এটা কী হবে? এ প্লাস বি প্লাস সি। এতে কী হয়েছিল? এতে আমাদের নেগেটিভ 1,82,000, বিতে আমাদের নেগেটিভ 2,80,000। তাহলে 1,82,000 প্লাস 2,80,000 কত হচ্ছে? 4,62,000, রাইট? তাহলে 4,62,000, আর এদিকে আছে 4,82,000 পজিটিভে। তাহলে এখানে পজিটিভ বেশি আছে, তাহলে 20,000-এর আমাদের নেট ক্যাশ ফ্লো হচ্ছে, ঠিক আছে? তাহলে নেট ক্যাশ ফ্লো হচ্ছে, বা এটাকে নেট চেঞ্জেস ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টও বলতে পারি। যাই হোক, নেট ক্যাশ ফ্লো 20,000-এর হয়েছে। এখানে অ্যাড করব কি? অ্যাড করব হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। অ্যাট বিগিনিং স্মলে লিখে দিলাম, তোমরা ভালো করে লিখতে পারো। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার কত টাকা ছিল? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার ছিল আমাদের 20,000, আর শেষে গিয়ে 40,000 হয়েছে। যাই হোক, তাহলে বিগিনিংয়ে ছিল কত? লিখবো 20,000। তাহলে নেট 20,000 চেঞ্জ হয়েছে, আর 20,000 শুরুতে ছিল, তাহলে ক্লোজিং কত হবে? তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট এন্ড কত টাকা হবে? 40,000। মিলে গেল, অঙ্ক ট্যালি করে গেছে, সাকসেস, গ্রেট সাকসেস। তাহলে আমাদের এই অঙ্কটা এখানেই শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করো, অথবা হোয়াটসঅ্যাপ করো 8240311813 এই নাম্বারে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? যদি কোনো কিছুতে ডাউট থাকে, সেই ডাউটগুলোকে নিয়েও আর একটা কোনো ভিডিও বানানো যেতে পারে। 33 মিনিট হয়েছে, 33 মিনিটে এত সুন্দর ক্যাশ ফ্লোর অঙ্ক আশা করি তোমাদেরকে কেউ করাতে পারবে না। তোমরা বুঝতে পারলে ভালো, এবং না বুঝতে পারলে কমেন্ট করো, ঠিক আছে, কোন জায়গাটায় অসুবিধা হয়েছে। আমি চেষ্টা করব আরও ভিডিও আনার এবং এই ক্যাশ ফ্লোটাকে একেবারে জলভাত করে তোলার। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব টু কমার্স বাংলা, আর অবশ্যই কমেন্ট করবে যাতে চ্যানেলটা একটু রিচ হয়। ধন্যবাদ।